চলো তাহলে বার্নৌলিস থিওরেম কি বললাম, p প্লাস রো হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা কিছুই না, এনার্জি কনজারভেশন ল। কিভাবে হচ্ছে আগে বোঝো, তারপর সুন্দর সুন্দর কিছু এক্সাম্পল দেবো ইন্টারেস্টিং। আচ্ছা, আগে প্রিন্সিপালটা প্রুফ করি। কি বলছে মানে একটু ভালো করে দেখো, অবজার্ভ করো। আমি এগুলো নিয়ে আর বেশি বলতে চাইছি না, কারণ প্রুফ করলেই পুরো খেলা তোমার সামনে চলে আসবে। p প্লাস হাফ রো ভি স্কয়ার, একটু চেনা চেনা লাগে, এটা কেউ নয়, কাইনেটিক এনার্জি। দেখো হাফ এম ভি স্কয়ার প্লাস এম জি এইচ হলেই এটা হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি। বাবা এর জন্যই আমি শিখিয়েছিলাম ইউনিট ভলিউমে ডেনসিটি মাস হয়, মানে মাস ডেনসিটি হয়। চিন্তা নেই, ধৈর্য ধরো, পড়ে দেখাচ্ছেন। তো ধরো এই হলো আমার পাইপ, কমন সেন্স ইউজ করবো কিছু, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটা ধরো পাইপ, এইভাবে ফ্লুইড ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে, ফ্লুইড ফ্লো হচ্ছে এদিক থেকে এদিকে। এই পয়েন্টে এরিয়া A1, যে ছবিটা আমি খানিকক্ষণ আগে আঁকলাম, এটা ভেলোসিটি V1, এটা A2, এটা V2। এখানে প্রেসার P1, এখানে প্রেসার P2। তাহলে নতুন জিনিস হলো প্রেসার। এখানে P1, এখানে P2। লিকুইড ফ্লো হচ্ছে P1 থেকে P2। আমরা সবাই জানি সরি, লিকুইড কোথা থেকে কোথায় ফ্লো হয়, হাই প্রেসার টু লো প্রেসার। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারে ফ্লো হচ্ছে। তাহলে কে বড়? P1 বড়, সিম্পল থিং। আচ্ছা, এর হাইটটা ধরলাম গ্রাউন্ড থেকে H1, এটা x, এটাও নতুন। এর হাইটটা ধরলাম H2, এর নাম y। এত অবধি এবার সবার ক্লিয়ার আশা করি হয়েছে। চল ভালো করে বুঝো। আচ্ছা, আমাকে বলো P1 প্রেসার, x পজিশনে এরিয়া A1, ভেলোসিটি V1, y পজিশনে এরিয়া A2, ভেলোসিটি V2, প্রেসার P2। আমাকে প্রথমে বলো প্রেসারের জন্য ওয়ার্ক ডান এট x কত হবে? এট x ওয়ার্ক ডান কত হবে? এট x ওয়ার্ক ডান হবে প্রেসারের জন্য। প্রেসারের জন্য ফর্মুলা কি? ওয়ার্ক ডানের ফর্মুলা ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। যেদিকে ফোর্স সেদিকে ডিসপ্লেসমেন্ট, মানে থিটা 0। আচ্ছা, ফোর্সকে আমরা লিখতে পারি প্রেসার ইনটু এরিয়া। তাহলে লিখলাম P1 A1। এবার প্রবলেম ভাবো, আবার সেই প্রবলেম। বাবা এট x ওয়ার্ক ডান যদি হয়, তাহলে তোমার ডিসপ্লেসমেন্ট লাগবে। ডিসপ্লেসমেন্ট তো নেই, এক্ষুনি শিখিয়েছিলাম কন্টিনিউটি ইকুয়েশন করার সময়। ডিসপ্লেসমেন্ট না থাকলে কি কোনটা ডিসপ্লেসমেন্ট হওয়ার চান্স আছে? অ্যানসার ভেলোসিটি, মানে স্পিড বলছে এখানে, স্পিডটা। কিন্তু সেটা হতে গেলে টাইম কি হতে হবে? ইউনিট টাইম। তাহলে লেখা ভুল, এট x ওয়ার্ক ডান হবে না, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। এটাই স্টুডেন্টরা মিস করে। পার ইউনিট টাইম ছাড়াও প্রুফ করা যায়, আর একটু কঠিন হয়, এটাতে ইজি হয় আরো। তাহলে এটাই শুধু মনে রাখার জায়গা, এট x ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। কন্টিনিউয়েশন তো মনে রাখতেই হবে, তাহলে তো ইজি। তাহলে এবার ডিসপ্লেসমেন্টের জায়গায় আমরা কি লিখতে পারি? V1 আশা করব বুঝেছো। সিমিলারলি এট y, কমা কমা করে দিলাম সব, ওয়ার্ক ডান পার ইউনিট টাইম কত হবে? P2 A2 V2। তাহলে এখানে ওয়ার্ক ডান হচ্ছে P1 A1 V1, এখানে ওয়ার্ক ডান হচ্ছে P2 A2 V2 পার ইউনিট টাইম, পার ইউনিট টাইম বারবার। তাহলে নেট ওয়ার্ক ডান পার ইউনিট টাইম কত হবে? নেট ওয়ার্ক ডান পার ইউনিট টাইম কত হবে? P1 A1 V1 মাইনাস P2 A2 V2। ভালো করে দেখতে পাবে। আচ্ছা, আমরা দেখেছিলাম A1 V1 is equal to A2 V2, মানে আমরা বলতে পারি AB is equal to constant করেছিলাম। তাহলে আমি A1 V1 এর জায়গায় AB বসাতে পারি, বা A2 V2 এর জায়গায় AB বসাতে পারি।
তাহলে এখানে বসিয়ে দিই a1 v1 এর জায়গায় যদি av বসাই a2 v2 এর জায়গায় যদি av বসাই তাহলে কে কমন যাবে av p1 p2 ক্লিয়ার সবার। এবার a মানে কি এরিয়া, v মানে কি স্পিড, বলছে এখানে স্পিড, না 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 না, কি বলা আছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাহলে ভিটা কি স্পিড না ডিসটেন্স, অ্যানসার ডিসটেন্স। তাহলে এটা হলো এরিয়া ইনটু ডিসটেন্স, এরিয়া ইনটু ডিসটেন্স কি হয় ভলিউম, ভলিউমের ফর্মুলা কি হয় ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, তাহলে ভলিউম কি হবে মাস বাই রো, তাহলে av কে মুছে আমরা লিখব m বাই রো। এটা মনে রাখো, জায়গা নেই বলে আমি উপরে একটু লিখে রাখছি, তারপর অন্য জিনিস করব, ব্যাস আর কিছু নেই, এটাই মেইন জায়গা, প্রায় প্রুফ, এটাই মেইন জায়গা। এখানে একটু ভাবতে পারো টুইস্ট আছে কয়েকটা জায়গায়, তবুও কিসের টুইস্ট, কন্টিনিউটি ইকুয়েশনেরই ব্যাপার পুরো, আর পার ইউনিট টাইমের ব্যাপার। চলো তাহলে নেট ওয়ার্ক ডান আমরা যেটা পেলাম এটা লিখে রাখছি সাইডে, কারণ আমি মুছে দেবো তো, m বাই রো q1 মাইনাস এটা। চলো আচ্ছা, এই ওয়ার্ক ডানের জন্য লিকুইড এদিক থেকে এদিকে ফ্লো হচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। দেখো ব্যাপারটা মুখে মুখে হবে, বলো আমাকে এখানে কাইনেটিক এনার্জি কত, আমি বলতে পারি হাফ m v1 স্কয়ার, আমি বললাম মাস ফ্লো হচ্ছে এখান দিয়ে যা মাস ফ্লো হবে এখান দিয়ে তাই ফ্লো হবে, শিখেছিলাম, মাসের ভ্যালু বসানোর দরকার নেই, কেটে যাবে, এখানে মাস ধরলাম a, এখানেও তো মাস m ধরা আছে, তো হাফ m v1 স্কয়ার, এখানে কাইনেটিক এনার্জি কত হবে হাফ m v2 স্কয়ার। এবার আমাকে বলো হাফ m v1 স্কয়ার হাফ m v2 স্কয়ার, এখানে কাইনেটিক এনার্জি হাফ m v1 স্কয়ার, এখানে কাইনেটিক এনার্জি হাফ m v2 স্কয়ার, কে বড় v1 বড় না v2 বড়, ভেবে চিন্তে বলো, এরিয়া ছোট হচ্ছে তো ভেলোসিটি বা স্পিড বাড়বে, তাহলে কে বড় v2 বড়, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি স্টেপ জান করলাম, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ m কমন নিয়ে v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার, সিম্পল থিং। যদি লিখে প্রত্যেকটা স্টেপ করতে চাও তাহলে কি লিখবে কাইনেটিক এনার্জি এট x হাফ m v1 স্কয়ার, কাইনেটিক এনার্জি এট y হাফ m v2 স্কয়ার, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বড়টা থেকে ছোটটা মাইনাস, হাফ m v2 স্কয়ার থেকে হাফ m v1 স্কয়ার মাইনাস। কেন v2 বড় হলো, ফ্রম কন্টিনিউটি ইকুয়েশন, এরিয়া ছোট হলো বলে, ক্লিয়ার। নেক্সট সিম্পল থিং, এখানে পোটেনশিয়াল এনার্জি কত mgh1, এখানে পোটেনশিয়াল এনার্জি কত mgh2, পরিষ্কার দেখে বলা যাচ্ছে কে বড় h1 বড়, তাহলে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত mgh1 মাইনাস h2। আশা করি সবার ক্লিয়ার এখন। এই যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ ওভারটা হলো, এটা কার জন্য হলো এই ওয়ার্ক ডানটার জন্য, তাহলে কি আমি লিখতে পারি অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, এর জন্য বলেছিলাম এনার্জি কনজারভেশন ল, অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, লিখছি, এটা মুছে দিলাম, তাহলে কি দাঁড়ালো নেট ওয়ার্ক ডান পার ইউনিট টাইম ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মাইনাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার আশা করি সবার, এটাই তো এনার্জি কনজারভেশন ল বাবা, বা ওয়ার্ক এনার্জি থিওরেমে বলতে পারো, নেট ওয়ার্ক ডান পার ইউনিট টাইম প্লাস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, এটাই তো ছিল নেট ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো নেট ওয়ার্ক ডান মানে এটা তো থাকবেই, প্লাস আবার এটা আসবে পোটেনশিয়াল এনার্জিটা, না তো এইভাবে লিখো, এটা ইজি বেশি।
অনেকভাবে প্রুফ করা যায় বার্নৌলিস থিওরেম, অনেকভাবে। সবথেকে ইজিয়েস্ট পাথটা দেখাচ্ছি। কোনো কোনো বইতে এই ছবিটা উল্টো ভাবে আঁকে, মানে এখানে এরকম থেকে এটা উপরের দিকে আঁকে, সব কিছুতে প্রুফ হবে। আচ্ছা, নেট ওয়ার্ক ডান পার ইউনিট টাইম কত বেরিয়ে হলো? m বাই রো p1 মাইনাস p2, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ m v2 স্কয়ার মাইনাস v1 স্কয়ার মাইনাস পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ mg h1 মাইনাস h2। এবার আর কিছু কাজ নেই, সব ওয়ান লেখা জিনিসগুলোকে, এটা কি p1, আচ্ছা প্রথমে আগে বলি mm কেটে যায়, সব m m m, ওয়ান লেখাগুলোকে সব একদিকে আনবে, তাহলে এটা কত হবে? p1 বাই রো, এটা এদিকে এলে কত হবে? প্লাস v1 স্কয়ার বাই 2, এটা এদিকে এলে কত হবে? মাইনাস আছে, প্লাস হয়ে যাবে gh1। দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টদের না এখানে ভুল হয়, যদি এখানে কোথাও গন্ডগোল করো সাইনে, তাহলে দেখবে যখন এদিকে আসবে তখন এটা মাইনাস হয়ে যাবে, সব প্লাস হবে না, সেটা ব্যাক প্রসেসেও ভাবতে পারো। ইজ ইকুয়াল টু এদিকে গেলে কি হবে? দেখো সব প্লাস হচ্ছে কিনা, এটা এদিকে গেলে প্লাস হবে p2 বাই রো, এটা তো প্লাস হয়ে বসে আছে, প্লাস v2 স্কয়ার বাই 2, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে h2 gh2। এবার ভালো করে দেখো, এদিকে যেগুলো আছে সব 1 মার্কার টার্ম, এদিকে যেগুলো আছে সব 2 মার্কার টার্ম, তাহলে আমি 1 আর 2 যদি হটিয়ে দিই কি লিখতে পারি? p বাই রো প্লাস v স্কয়ার বাই 2 প্লাস gh is equal to constant। আরে বাবা যেভাবে লিখলাম a1 v1 is equal to a2 v2 হলে পরের লাইন লেখা যায় ab is equal to constant, সেম এদিকে সব 1 is equal to এদিকে সব 2, তাহলে 1 আর 2 হটিয়ে দিয়ে পুরো টার্মটা is equal to constant। লাস্ট বাকি আছে, এখনো শেষ হয়নি, এক লাইন বাকি, তাহলে আর জায়গা নেই বলে আমি উপরে করছি। বোথ সাইডে মানে এখানে রো দিয়ে মাল্টিপ্লাই করো, এদিকেও রো দিয়ে মাল্টিপ্লাই করো, দেখিয়ে দিচ্ছি, রো দিয়ে মাল্টিপ্লাই করো, এখানে রো দিয়ে মাল্টিপ্লাই করো, করতে পারি? তাহলে বলো কি হবে? p বাই রো ইনটু রো, p হয়ে যাবে, প্লাস রোটা মাল্টিপ্লাই হলে হাফ রো ভি স্কয়ার, প্লাস বলো রো জি এইচ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু ডেনসিটি। বলেছিলাম লিকুইড কি ইনকম্প্রেসিবল, তাহলে সেখানে ডেনসিটি মানে কি ইনকম্প্রেসিবল মানে ডেনসিটি কনস্ট্যান্ট, তাহলে ডেনসিটি কনস্ট্যান্ট হলে কনস্ট্যান্ট ইনটু কনস্ট্যান্ট, আরেকটা কনস্ট্যান্ট, আর প্রুভ হয়ে গেল পুরো জিনিস। ক্লিয়ার? এবং তোমরা আশা করি বুঝে গেছো why it is called energy conservation law, because this is the statement of conservation of energy, তাই না? কনজারভেশন অফ এনার্জি থেকেই তো প্রুফটা হবে। চলো এবার ভালো করে বুঝবে, পরীক্ষায় যদি একটু ডিফিকাল্ট কোশ্চেন হয় তাহলে মাঝে মাঝে দেয় এই কোশ্চেনটা, বলে ইউজিং বার্নৌলিস থিওরেম প্রুভ প্রেসার হেড ভেলোসিটি হেড প্লাস গ্র্যাভিটেশনাল হেড ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এর মানে কি হবে? এর মানে আর কিচ্ছু নয়, খুব সহজ জিনিস, এরপরে এক লাইন করতে হবে। এবার বোথ সাইডে রো জি দিয়ে ডিভাইড করো, মানে এটা বাই রো জি করো, এটা বাই রো জি করো, তাহলে এটা লেখা যাবে p বাই রো জি প্লাস রো রো কাটবে v স্কয়ার বাই 2g প্লাস রো জি কেটে h হবে। কনস্ট্যান্ট রো কি কনস্ট্যান্ট, g কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাই কনস্ট্যান্ট অ্যানাদার কনস্ট্যান্ট। এটাকে বলা হয় প্রেসার হেড, প্রেসার হেড। এটাকে বলা হয় কাইনেটিক হেড, কাইনেটিক হেড, কেউ কেউ বলে ভেলোসিটি হেডও বলে। এটাকে বলা হয় পোটেনশিয়াল হেড। হয়ে গেল প্রুফ। এক লাইন এক্সট্রা দিতে পারে, হেড বললে রো জি দিয়ে ডিভাইড করতে হবে। দ্যাটস অল, কমপ্লিট বার্নৌলিস থিওরি। কিছু সুন্দর সুন্দরের অ্যাপ্লিকেশন আছে, প্রচুর অ্যাপ্লিকেশন হয়, তার মধ্যে ভালো কিছু আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো এই কথাটা সবাই শুনেছো, এটা মুছে দিলাম, সবাই শুনেছো যদি কোনো গাড়ি ট্রেন
ধরো কোনো ট্রেন খুব স্পিডে যাচ্ছে, তাহলে বলে প্ল্যাটফর্মে ট্রেনের কাছে দাঁড়াবেন না। কেন বলে? কারণ ট্রেন জোরে গেলে তাহলে নাকি লোকটাকে টেনে নেবে নিচের দিকে, মানে ধরো এই ট্রেন যাচ্ছে, আমি যদি এখানে দাঁড়াই তাহলে টেনে নেবে। কিন্তু কি মনে হয়, ট্রেন যদি খুব জোরে যায় তাহলে একটা হাওয়ার ধাক্কা তাকে সরিয়ে দেবে তো দূরে, টেনে নেওয়ার গল্প কোথা থেকে এলো? ফিল করো। আচ্ছা, ট্রেনটা হরাইজন্টালি যাচ্ছে ধরে নিচ্ছি, তাহলে আমি বলতে পারি এইচ এর কোনো ডিফারেন্স নেই, এইচটা জিরো। আরে বাবা, যে পাইপটা রাখলাম না, পাইপটাতে একটা H1 এ ছিল, একটা H2 তে ছিল, ট্রেন তো প্যারালালি যাচ্ছে, তাহলে H1 আর H2 সেম হবে, তার মানে ডিফারেন্স ইন H কত হবে? জিরো। তাহলে কি পড়ে থাকবে? H যদি জিরো হয়ে যায়, এখানে H যদি জিরো হয়ে যায়, কি পড়ে থাকবে? P plus half rho v square is equal to constant। আচ্ছা বাবা, ভেলোসিটি, গাড়ি যাচ্ছে মানে গাড়ির সাথে যে এয়ারটা আছে সেটাও খুব জোরে যাচ্ছে, তাহলে গাড়ির সাথে যে পোরশনটা সেখানে ভেলোসিটি খুব হাই, তাহলে ভেলোসিটি হাই। আচ্ছা, p plus half rho v square কনস্ট্যান্ট হতে হবে। ভেলোসিটি যদি হাই হয়, প্রেসারকে কি হতে হবে? কনস্ট্যান্ট রাখতে হবে। ভেলোসিটি যদি হাই হয়, এই টার্মটা বেড়ে গেল, তাহলে প্রেসারকে কি হলে কনস্ট্যান্ট থাকবে? কমলে। তার মানে আমি কি বলতে পারি না, ট্রেনের কাছের জায়গায় প্রেসার কম, তাহলে দূরে প্রেসার বেশি। মানুষটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে প্রেসার বেশি, একদম ট্রেনের গায়ে প্রেসার কম। আর আমরা জানি ফোর্স কোন দিক থেকে কোন দিকে কাজ করে, হাই প্রেসার টু লো প্রেসার, তাহলে লোকটাকে এই দিকে একটা ফোর্স অ্যাক্ট করবে যেটা টেনে নেয়। এই হলো সিম্পল জিনিস। আরেকটা খুব সুন্দর জিনিস আছে এক্সাম্পল, এর নাম ম্যাগনাস এফেক্ট। রিজন খুব সুন্দর, অ্যানসার হচ্ছে বল কেন সুইং করে। ক্রিকেট বল বলতে পারো, ফুটবল বলতে পারো, দুটোতেই অ্যাপ্লিকেবল। কেন হয় দেখো। আচ্ছা, বলকে সুইং করতে গেলে বল সামনের দিকে যাবে, কিন্তু ঘুরতে ঘুরতে যেতে হবে। বল এরকম ভাবে গেলে হবে না, বল এরকম ঘুরতে ঘুরতে সামনের দিকে যাবে। বোলারের হাত থেকে যখন বল বেরোবে তখন রোটেট করতে করতে বলটা সামনে যাবে, এইভাবে রোটেট। কিভাবে রোটেট দেখিয়েছি আমি, বুঝতে পারছো? এইভাবে নয়। আচ্ছা, ধরো এটা বলে যার ডাইরেকশন, ধরো এয়ার এর ডাইরেকশন এদিকে, এটা এয়ার এর ভেলোসিটি ডাইরেকশন, এয়ার এর ডাইরেকশন। তাহলে দেখো, এই দুটো দিকে, এর দিকে যা ভেলোসিটি, বলের এই দিকে সেম ভেলোসিটি, তাহলে একই দিকে ভেলোসিটি কাজ করছে, তাহলে এই দিকে ভেলোসিটি কি হয়ে যাবে? বেড়ে যাবে। এই দিকে যা এয়ারের ভেলোসিটি তার উল্টো দিকে কাজ করছে ভেলোসিটি, এটা তো স্পিডের, মানে বলটা যে ঘুরছে তার এইদিকে, এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন এদিকে, এই পয়েন্টে ভেলোসিটি ডাইরেকশন এদিকে, এটা সেম, তাই ভেলোসিটি ইনক্রিজ করবে। এদিকে ভেলোসিটি ডাইরেকশন, ওই ভেলোসিটি ম্যাগনিটিউড কমে যাবে। যেখানে ভেলোসিটি কমে যায় সেখানে প্রেসার কি হবে? যেখানে ভেলোসিটি বাড়ে সেখানে প্রেসার বাড়বে, প্রেসার কমে যাবে, এখানে প্রেসার বেড়ে যাবে। আমরা জানি ফোর্স কোন দিক থেকে কোন দিকে কাজ করবে, হাই প্রেসার টু লো প্রেসার, তাহলে নিচের পোরশন লো প্রেসার, উপরটা নিচেরটা হাই প্রেসার, উপরটা লো প্রেসার। তাহলে যদি এখানে লো প্রেসার থেকে হাই প্রেসারে ফোর্স হবে, তাহলে এইভাবে বল ঘুরে যাবে। দিস ইজ কল্ড ম্যাগনাস এফেক্ট। ক্লিয়ার? দ্যাটস অল। এত অবধি থাকবে।